রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফেলোশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বেশিরভাগ আমার ব্যক্তিগতকে সুযোগ দিই, কম্পিউটার এবং যন্ত্রাংশের উপরে সমস্ত ট্যাক্সগুলি কমিয়ে মানুষের স্বল্প হিসাব পায় সে ব্যবস্থা নিই। কারণ আমরা প্রথম আমাদের পার্টির জন্য 91 সালে যখন কম্পিউটার কিনতে চাই তখন দেখলাম 3,50,000 টাকা, 3,50,000 টাকার উপরে আমাদের লেগেছিল সেই কম্পিউটার কিনতে, যার জন্য পরবর্তীতে যখন আমি সরকারে আসি আমরা সবগুলি ট্যাক্স কমিয়ে দিই। অবশ্য এই ব্যাপারে আমাকে কম্পিউটার শিক্ষা এবং কম্পিউটার সম্পর্কে জ্ঞান এবং কম্পিউটার চালানো এগুলি আমি আমার ছেলের কাছ থেকে শিখেছি। ওই যুদ্ধের সময় যেখানে যে ছেলেটার জন্ম হয়েছিল সজীব ওয়াজেদ জয়, সেই কিন্তু শেখায় এবং তারই পরামর্শ ছিল যে সব ট্যাক্স কমিয়ে দাও, এগুলি সহজলভ্য করো, কম দামে যেগুলো সবাই কিনতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। সেটাই করেছি এবং প্রথম ট্রেনিংটাও কোর্স চালু সেটাও ওদের করা। এভাবে আমরা বিভিন্ন করি এবং উচ্চশিক্ষায় আমরা বঙ্গবন্ধু বৃত্তিও চালু করে দিই। জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ফেলোশিপের আওতায় আমরা 986 জন শিক্ষার্থী এবং গবেষককে 1,95,00,000 টাকার বৃত্তি অনুদান প্রদান করি। সবথেকে বড় কথা যে সেই সময় আমরা এইভাবে যে ফেলোশিপ দিয়েছিলাম এবং বিদেশে পিএইচডি করতে বা উচ্চ ডিগ্রি অর্জনের জন্য যাদের পাঠিয়েছিলাম অনেকেই তখন সম্পন্ন করতে পারেনি। দুর্ভাগ্যের বিষয় 2001-এ সরকার আসতে পারেনি। যখন 2001-এ সরকার আসতে পারলাম না, বিএনপি ক্ষমতা এসেই আমাদের সেই ফেলোশিপটা বন্ধ করে দিল। বন্ধ করার ফলে অনেকে মাঝপথেই তাদের ওখান থেকে ছেড়ে চলে আসতে হয়েছিল, আর অনেকে কষ্ট করে থেকে দিয়েছিল সে সম্পন্ন করতে, আর অনেকে যাওয়ার সুযোগই পায়নি। যেমন আমাদের মুখ্য সচিব, তখন তিনি আমার যিনি মুখ্য সচিব ছিলেন ডক্টর সামাদ, তার প্রাইভেট সেক্টরে ছিলেন, তিনি এই স্কলারশিপটা পেয়েছিলেন কিন্তু সেটা যাওয়ার সুযোগ পায়নি। আমি তাই জিজ্ঞেস করছিলাম যে তুমি আবার পরে গেলে না কেন, তার পিএইচডি করার কথা ছিল কিন্তু আর পরেও নি, কারণ মনটাই ভেঙে গিয়েছিল সব বাস্তব। আমি এখন তাকে বলি যে তুমি আবার করো, আবার গবেষণা করো, কিন্তু এটা হলো বাস্তবতা যে বন্ধ করে দিল। আমার কাছে অবাক লাগে যে এই যে মাঝপথে বন্ধ করে দেওয়াতে কত মানুষের বিপদে পড়েছিল এবং অনেকে সম্পন্ন না করে চলে আসতে হলো। যাক 2008 পর্যন্ত, সেই 2001 থেকে 8 আরেকটা অন্ধকার সময় আমরা পার করেছি। 2008-এ যখন নির্বাচন হলো আমরা আবার জনগণের ম্যান্ডেট পেলাম এবং 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল আর যৌথভাবে তো আরো বেশি, আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট। যাক আমরা সরকার গঠন করলাম, সরকার গঠন করেই কিন্তু আমরা উদ্যোগ নিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় বাড়াতে হবে, গবেষণা বাড়াতে হবে, শিক্ষার মান উন্নত করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে এবং শিক্ষা নীতিমালা প্রণয়ন করতে হবে। পুনরায় আবার আমরা কমিশন গঠন করে শিক্ষা নীতিমালা প্রণয়ন করলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় 30টা, 63টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি এ পর্যন্ত। তার মধ্যে কৃষি, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, ডিজিটাল, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, মেরিটাইম বিশ্ববিদ্যালয়, এভিয়েশন ও অ্যারোস্পেস। কারণ আমাদের তো গবেষণা করতে হবে এভিয়েশন ও অ্যারোস্পেস, আমরা তো চাঁদেও যাবো, কাজে সে লোক তৈরি করতে হবে, কাজে সেদিকে লক্ষ্য রেখে ইউনিভার্সিটি করে দিয়েছি। বেসরকারি ফ্যাশন ও ডিজাইন, কারণ আমাদের ফ্যাশন ডিজাইনের কোনো হয়েছে না, অথচ গার্মেন্টস আমরা রপ্তানি করি, কিন্তু ফ্যাশন ডিজাইনটা তো এটা আধুনিক সবসময় মানে এটা কাজে লাগে। কাজে আমরা এটা অবশ্য বেসরকারিভাবে করিয়েছি। ফ্যাশন ও ডিজাইন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, প্রতিটি উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। সব থেকে বড় কথা আমরা যেহেতু প্রযুক্তির উপর গুরুত্ব দিয়েছি, সেখানে হাইটেক পার্ক, হাইটেক সিটি এবং সফটওয়্যার প্রযুক্তি পার্ক সেগুলো আমরা প্রতিষ্ঠা করেছি। কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার সেটা করে দিচ্ছি যাতে করে আমাদের ছেলেমেয়েরা বসে না থাকে এবং কারিগরি শিক্ষা, ভোকেশনাল শিক্ষা, কারিগরিতে যাতে বেশি করে ছেলেমেয়ে আসে সে ব্যবস্থাও আমরা নিচ্ছি। আমরা 2013 সালে 26,193টি প্রাথমিক বিদ্যালয়ের সাথে 1,05,616 জন শিক্ষক জাতীয়করণ করেছি। যেখানে আমাদের এখন বর্তমানে আমাদের প্রতি 33 জনের জন্য কম শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক, অথচ এটা আগে ছিল মানে বলতে গেলে তখন অনেক
কম শিক্ষক ছিল। আমরা শিক্ষক নিয়োগ দিয়েছি 2009 থেকে 2023 সাল পর্যন্ত 2,38,579 জন শিক্ষক এবছর নিয়োগ দেওয়া হয়েছে। 2010 সাল থেকে বছরের প্রথম দিনে আমরা বই উপহার দিচ্ছি। এই বছরই তো এই 2024 সালের 1 জানুয়ারি 9,38,03,606টা নতুন বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি। আমরা 150টি উপজেলার সকল প্রাইমারি স্কুল ফিডিং প্রোগ্রাম চালু করেছি। আমাদের ঝরে পড়ার হার যেটা 2009 সালে আমরা পেয়েছিলাম 45.1%, আজকে তা কমে 13.95%-এ নেমেছে। সেই সাথে সাথে আমাদের উচ্চশিক্ষা এবং আমরা প্রাথমিক থেকে সব ক্ষেত্রেই তো আমরা এখন বৃত্তি উপবৃত্তি চালু করেছি, কেউ যেন বাবা মাকে কষ্ট করতে না হয়। বিনা পয়সার বই এবং সেই সাথে বৃত্তি আমরা দিয়ে যাচ্ছি। আর এভাবে যে আমরা অর্থ খরচ করছি সেটা আমরা মনে করি যে এটা আমার দেশের কাজে আমার উপযুক্ত নাগরিক তৈরি করার জন্য। এবং কারিগরি শিক্ষায় ভর্তিকৃত শিক্ষার্থী 5,41,656 জন এবং 2022 সালে তা বৃদ্ধি পেয়েছে 15 লাখে। 15,81,485 জন উন্নীত হয়েছে। আমরা প্রত্যেকটা উপজেলা একটা করে ট্রেনিং সেন্টার করে দিচ্ছি। টিটিসি প্রতিষ্ঠা করা হয়েছে, প্রায় 100টি 91টি শিক্ষা কার্যক্রম চালু। আর তাছাড়া প্রত্যেকটা বিভাগীয় অঞ্চলে আমরা এবার পদক্ষেপ নিয়েছি। আমরা সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহে 4টা মহিলা পলিটেকনিক, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, সেগুলি এবং অন্যান্যগুলি কাজ চলছে। 329টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে। আমরা মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করে দিয়েছি। মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, কর্মসংস্থান হতে পারে, বিদেশে যেতে পারে, সেই ব্যবস্থার জন্য তাদেরও আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম সাধারণত সাধারণ স্কুলে দিচ্ছি, মাদ্রাসাগুলিতে আমরা দিচ্ছি। তাছাড়া আমরা নতুন ভবন নির্মাণ করে দিচ্ছি, এটা স্কুলে এবং মাদ্রাসাতে প্রায় 818টা ভবন মাদ্রাসায়। আর তাছাড়া আমরা প্রায় 1,800 মাদ্রাসার মধ্যে এই ভবন আমরা নির্মাণ করেছি এবং আরও নির্মাণ কাজ চলছে। আমরা ভোকেশনাল কোর্স চালু করেছি এবং 1036টি সে ক্লাসের আইটি ল্যাব চালু করেছি, অর্থাৎ যে কোনো অঞ্চলের লোকজন পিছিয়ে না পড়ে। এবং 9টা ভাষা দিয়ে একটা অ্যাপস তৈরি করে দেওয়া হয়েছে। কারণ ফ্রিল্যান্সিং আমরা লার্নিং অ্যান্ড আর্নিং যে প্রোগ্রামটা নিয়েছি, সেখানে ফ্রিল্যান্সাররা তারা এখান থেকে শিখতে পারে, যে দেশে কাজ করবে সে দেশের ভাষা যাতে সহজে শিখতে পারে সেই জন্য সেই অ্যাপসটা তৈরি করে দেওয়া হয়েছে। কাজে সেই ভাষা শিখে সে এখন আমাদের একটা গ্রামে বসে, ইউনিয়নে বসে তারা কাজ করে খেতে পারে। কারণ সমগ্র এলাকায় তো ওয়াইফাই কানেকশন করে দিয়েছি। ইতিমধ্যে ব্রডব্যান্ড সংযোগও দেওয়া হচ্ছে। আর স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 থেকেও সংযোগ স্থাপন করা যায়। দ্বিতীয় স্যাটেলাইটে যেটা করব সেটা আরও উন্নত মানের করব, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। সেটা কার্যক্রম শুরু হয়ে গেছে। আগামী কয়েক মাসের মধ্যে আমরা নির্মাণ কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা যে টার্গেটটা ঠিক করেছিলাম 2021 সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2020 এবং 21 সালের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এর মধ্যে বাংলাদেশকে একটা ধাপে উন্নীত করবো, যেটা আমাদের 2008 সালের নির্বাচনে স্থির ছিল দিন বদলের সঙ্গে। আমরা সেটা কিন্তু সফলভাবে করে এখন আমরা উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছি। 2026 সাল থেকে এটা আমাদের কার্যকর হবে। 2026 সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, তো তার জন্য আমার উপযুক্ত নাগরিক গড়ে তুলতে হবে। সেই জন্য আজকে আমরা, তাছাড়া শিল্প বিপ্লব প্রতি একটা সময় পর আসে। এখন নতুন যেটা আছে 4র্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত আমার নাগরিক গড়ে তুলতে হবে, দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। সেই ব্যবস্থাটার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং যেহেতু 2021 সালের আমাদের প্রেক্ষিত পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করেছি, এখন 2021 থেকে 41 আমরা নির্দিষ্ট করেছি যে 2041 সালে আমরা স্মার্ট বাংলাদেশ করব। কারণ আমাদের জনশক্তি স্মার্ট জনশক্তি হবে, বিশ্বের যে কোনো দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারে। কারণ আমি একটা জিনিস দেখেছি, আমাদের দেশের ছেলেমেয়েরা সব থেকে বেশি মেধাবী। অনেক
দেশ আছে, যদি 2-4 বলতে গেলে তাদের অন্য কিছুতে বুঝতে হয়, আমাদের দেশের ছেলে মেয়েদের বুঝতে হয় না। কাজে সেদিক থেকে আমি বলবো আমাদের ছেলেরা অনেক মেধাবী, তাদের কাজে সুযোগটা করে দেওয়া, আর সেটাই আমাদের কর্তব্য যে আমরা সেই সুযোগটাই করে দিতে চাই। আর সেখানে এই প্রধানমন্ত্রী ফেলোশিপটা আমরা প্রবর্তন করেছি। তো এখানে আমি একটা কথা বলি, যেটা আমি মাত্র বসে বসে এখানে হিসাবও করলাম। আমি 96 সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, সেটা আমি আগে বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো, খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল, অনেকে বিপদে পড়লো। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। হ্যাঁ, পরপর 4 বার ক্ষমতা এসেছি, অনেক কাজ করার সুযোগ পাচ্ছি, মানুষের জীবন মান উন্নত করতে পেরেছি। বাংলাদেশ আর সেই 15 বছর বা 20 বছর আগের বাংলাদেশ না, এখন একটা পরিবর্তন হয়েছে, বদলে যাওয়া বাংলাদেশ, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। সেই জন্য আমি এখন আলাপ করছিলাম, তো মোটা অঙ্কের টাকাই লাগবে মনে হচ্ছে। আমি ভাবছি এটা আমি এই ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব, যে ভবিষ্যতে কেউ এটা বন্ধ করতে না পারে। কারণ এই যে একজন বিদেশে যায়, মাছ খাতটা বন্ধ হয়ে যেয়ে সে যে বিপদে পড়ে, সেই বিপদটা আমি নিজে দেখেছি। অনেকে আমরা নিজেরা আমাদের প্রবাসী বাঙালিদের অনুরোধ করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাতে তার পড়াশোনা সম্পন্ন করে আসতে পারে সে ব্যবস্থা করেছে। কিন্তু সে সম্পন্ন করতে যে যারা চাকরিজীবী ছিল তাদের কিন্তু চাকরি চলে গিয়েছিল, বিএনপি তাদেরকে বাতিল করে দেয়। তো সেই জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাই এখন দেবো, একটা ট্রাস্ট ফান্ড করে দেবো, যে পট করে কেউ যেন বন্ধ করতে না পারে। তবে এখন আমরা যে স্কলারশিপটা দিচ্ছি, এবার যেটা দিলাম, এটা আমাদের যদি চালু রাখতে হয় তাহলে 5000 কোটি টাকার একটা ফান্ড লাগে। কত টাকা এবার দিচ্ছে? আবার আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকেও আমরা স্কলারশিপ দিচ্ছি, বা অন্যান্য ক্ষেত্রে আছে। এই সবগুলি মিলিয়ে আমাদের 5000 কোটি টাকার একটা ফান্ড প্রয়োজন। তবে চিন্তা নেই, সেটা আমরা করতে পারবো, আমার সে বিশ্বাস আছে। এখানে টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার দেশের ছেলেমেয়েরা বিদেশে যাবে, উচ্চ ডিগ্রি নেবে, তারা ফিরে আসবে, তাদের গবেষণা দেশের উন্নয়নের কাজে লাগবে। এটাই তো সব থেকে বড় কথা। টাকা জোগাড় হয়ে যায়, এটা কোনো অসুবিধা নেই। আমি তো শুরু করেছিলাম 2009 বাজেট ছিল মাত্র 68,000 কোটি টাকার। 2008-এ যে বাজেটটা দেওয়া হয়েছিল, আমি সরকার গঠন করার পরে পেয়েছিলাম 68,000 কোটি টাকার বাজেটকে এখন আমরা 7,97,000 কোটি টাকার বাজেট করেছি। এত বড় বাজেট যখন দিতে পেরেছি, তখন ওটা আমি জোগাড় করে ফেলবো, অসুবিধা নেই। একটু সময় লাগবে, কিন্তু করবো। কিছু আমরা সরকার থেকে দেবো, কিছু আমরা জোগাড় করবো, তাই না? করে ফেলবো। কাজে আমি এভাবে চাই যেটাকে, কারণ আমরা এটাই চাই, যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতির পিতা যদি দেশে পাঠিয়ে পিএইচডি করে আনতে পারে, আমরা এখন পারবো না কেন? সেটাই আমার কথা। আসলে সে চিন্তাটা থাকতে হবে। আমরা দেশের কল্যাণেই কাজ করব। আমাদের